এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদের সামনে তুলে ধরেছি ভাইজ্যাগের বেশ কিছু চেনা অচেনা অসাধারণ জায়গা। আই বাটনে লিঙ্ক দেওয়া রইল। তেমনই আজকেও আমি বেরিয়ে পড়েছি না দেখা জায়গাগুলোকে এক্সপ্লোর করার জন্য। আজকে আমরা প্রথমে দেখে নেব ভীমলি বিচ। রামকৃষ্ণ বিচের তীরে সাবমেরিন মিউজিয়াম থেকে এই ভীমলি বিচ যেতে 1 ঘন্টার বেশি সময় লাগে না। রামকৃষ্ণ বিচ থেকে ভীমলি বিচের মধ্যে রয়েছে সবচেয়ে বেশি সাইট সিইং স্পট। প্রথমে রয়েছে সাবমেরিন মিউজিয়াম, এয়ারক্রাফট মিউজিয়াম এবং মৎস্যদর্শিনী। এরপর ভগবান শিব এবং পার্বতীর দর্শন করতে চলে আসুন কৈলাসগিরি, সেই সঙ্গে গ্লাস ব্রিজ আর রোপওয়ের অ্যাডভেঞ্চার। এরপর টিনেটি পার্ক থেকে দেখে নিন সমুদ্রের সৌন্দর্য, 2000 বছরের বৌদ্ধ মঠ, জুওলজিক্যাল পার্ক এবং ইস্কন মন্দির। আর এই ভীমলি বিচ যাওয়ার পথটা কিন্তু আপনি কোনো দিন ভুলতে পারবেন না। নীল সমুদ্র আর সোনালী সৈকত আপনার সারাক্ষণের সঙ্গী হয়ে থাকবে। ভীমলি বিচের আওয়াজটা শুনুন, সমুদ্রের জলের গর্জন অসাধারণ। ভীমলি বিচে এসে মনে হবে যেন সমুদ্রের নীল এখানে একটু বেশি ঘন। সে যাই হোক, ভীমলি বিচের একটা সুন্দর গল্প আছে। বিশাখাপত্তনমের সবচেয়ে বড় নদী গোস্থানী। বোরা কেভসের কাছে অনন্তগিরি পাহাড় থেকে এই গোস্থানী নদী উৎপন্ন হয়ে এসে মিশেছে বঙ্গোপসাগরে এই ভীমলি বিচের কাছেই। আজ থেকে বেশ কয়েকশো বছর আগেকার কথা। এই ভীমলি বিচে ছিল একটা বড় জাহাজ বন্দর, যে বন্দর থেকে ইংরেজ এবং ওলন্দাজ বণিকেরা নিয়মিত বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য চালাতো। সমুদ্রের ধার বরাবর এখানে উঁচু উঁচু বোল্ডারের সারি দেখতে পাওয়া যায়, যেগুলোর জন্য এই ভীমলি বিচের সৌন্দর্য অনেক বেড়ে গেছে। তবে এই বোল্ডারগুলোর জন্যই কিন্তু এখানে স্নান করা ততটাই বিপজ্জনক। আজ থেকে প্রায় 2000 বছরেরও আগেকার কথা। বঙ্গোপসাগরের তীরে পূর্বঘাট পর্বতমালার এক নির্জন বনাঞ্চল। একদল বৌদ্ধ ভিক্ষু এখানে জঙ্গল কেটে তৈরি করলেন বসতি। পাহাড়ের বুকে পাথর কুঁদে তৈরি হলো বিভিন্ন আকারের স্তূপ। গড়ে উঠল এক অত্যাধুনিক বৌদ্ধ মঠ, থোতলাকোন্ডা। ইতিহাসের মূল্যবান সম্পদ প্রাচীন এই মনাস্ট্রি দেখতে আমরা চলে এলাম বিশাখাপত্তনম থেকে 20 কিলোমিটার দূরে ভীমনিপত্তনম। আমি এখন রয়েছি থোতলাকোন্ডা বুদ্ধিস্ট মনাস্ট্রির মধ্যে। প্রায় 2000 বছরেরও বেশি পুরনো এই মনাস্ট্রি। 1976 সালে ইন্ডিয়ান নেভি একটা এরিয়াল সার্ভে চালানোর সময় এই সাইটের ব্যাপারটা ওদের চোখে পড়ে, এবং তারপর থেকে এটাকে নিয়ে একটা হইচই পড়ে যায়। এইখানে যা যা দেখবেন, বিভিন্ন স্তূপা, পিলার, তারপর বিভিন্ন রকম সাইট আছে যেখানে ওরা থাকতো, বৌদ্ধ ভিক্ষুরা থাকতো। সব কিছু দেখে বৌদ্ধ ধর্ম এবং ওদের জীবনযাপন সম্পর্কে দারুণ একটা আইডিয়া হবে। তাহলে চলুন ভেতরে আমরা ঢুকে আপনাদের সব কিছু দেখাই। দূর থেকে প্রথমেই চোখে পড়বে এই মহাস্তূপ। আর দক্ষিণ প্রান্তের বিশাল এই জলাধার তৈরি করা হয়েছিল পাথরের বুকে গহ্বর কেটে। বৌদ্ধ ধর্মের প্রচার এবং সাধনার জন্য যখন প্রথম এই মঠ প্রতিষ্ঠা হয়, তখন এই অঞ্চলে রাজত্ব করছিল সাতবাহন রাজবংশ। সমুদ্রপথে দূর দূরান্ত থেকে ভিক্ষুর দল আসতেন এই মঠে, আসতেন ভগবান বুদ্ধকে শ্রদ্ধা জানাতে, আর এইরকম স্তূপ নির্মাণ করে উৎসর্গ করে দিতেন ভগবান বুদ্ধের প্রতি। সমগ্র মঠের নির্মাণের পিছনে রয়েছে উন্নত মানের স্থাপত্য কৌশল এবং কারিগরি দক্ষতা। এখানে বৌদ্ধ ভিক্ষুদের থাকা, খাওয়া, পঠন পাঠন এবং ধ্যানের সব কিছুরই ব্যবস্থা ছিল। এছাড়াও শস্য ভাণ্ডার তৈরি, জলাধার নির্মাণ এবং পোশাক আশাক তৈরির সব ব্যবস্থাই রাখা হয়েছিল এইখানে, দৈনন্দিন জীবনের যা যা কাজে লাগে। রোজকার জীবনের বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য তারা সভা করতেন এইখানে, আর এইটা ছিল প্রার্থনা গৃহ।
ভিক্ষুদের থাকার জন্য ছিল এখানে সারি সারি কক্ষ, আর এই কক্ষের পাশ দিয়ে ছিল কিচেনে যাবার রাস্তা। কিচেনের পাশেই ছিল বড় ডাইনিং হল, যেখানে তারা দুপুরে এবং বিভিন্ন সময় আহার গ্রহণ করতেন। এই মঠের কর্মকাণ্ড শুধুমাত্র যে দেশের গণ্ডির মধ্যেই সীমিত ছিল তা নয়। প্রমাণ পাওয়া গেছে যে দক্ষিণ পূর্ব এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে নিয়মিত বাণিজ্যিক যোগাযোগ ছিল। কত বছর আগেকার কথা ভাবুন বন্ধুরা, এখানে বুদ্ধিস্ট মঙ্ক, বুদ্ধিস্ট যে ভিক্ষুরা এখানে থাকতেন, অধ্যয়ন করতেন, মানে পড়াশোনা করতেন। এখানে তাদের খাওয়া দাওয়া, তাদের সমস্ত রকম জীবনযাপন এই মনাস্ট্রির মধ্যেই হতো। তো এই ঐতিহাসিক জায়গাটা কিন্তু আপনারা অবশ্যই ভ্রমণ করবেন। 2000 বছরেরও বেশি আগে এখানে বুদ্ধিস্ট মঙ্ক বা বৌদ্ধ ভিক্ষুরা এখানে থাকতেন। কত পুরনো এই জায়গাটা! এরকম একটা ঐতিহাসিক জায়গা আমাদের দেশের কিন্তু একটা গর্ব। এটা দেখুন, এখানে আমি কোথায় এসেছি, এটাও ওদিকে দেখা যাচ্ছে বিহার, বুদ্ধিস্ট বিহার। সত্যি ভাবলে এটা গর্ববোধ হয় যে ধর্ম, সংস্কৃতি, জ্ঞানচর্চার এমন একটি কেন্দ্র একদিন পৃথিবীর বিভিন্ন দেশের উন্নতির অনুপ্রেরণা জুগিয়েছিল। ইতিহাসে কত প্রাচীন এইখানে এলে বোঝা যায়। আপনি যদি সাঁচি যান মধ্যপ্রদেশের, সেখানে বৌদ্ধ ধর্মের যে প্রাচীন ইতিহাস বা তাদের জীবনযাপন, তাদের মানুষের জীবনযাপন, তাদের জীবনের রোজনামচা সবই জানতে পারবেন। আর এখানে এলেও আপনার তাদের ইতিহাস সম্পর্কে একটা দারুণ আইডিয়া হয়ে যাবে। থোতলাকোন্ডার ভিডিও কেমন লাগলো, থোতলাকোন্ডার সাইটটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আপনারা এই জায়গাটা ভিজিট করবেন। থোতলাকোন্ডার খুব কাছেই ঋষিকোন্ডা বিচ, আর এখানে আপনারা লাঞ্চটা সেরে নিতে পারেন। বেশ কিছু ভালো ভালো রেস্টুরেন্ট আছে, যেখান থেকে ভেজ, ননভেজ বিভিন্ন রকম ডিশ আপনারা পেয়ে যাবেন। ঋষিকোন্ডা বিচে যাওয়ার পথে রাস্তার ওপরই পেলাম বি স্পাইস, একটা খুব সুন্দর রেস্টুরেন্ট, দেখে পছন্দ হলো। এখান থেকে আমরা আজ এখানকার লাঞ্চটা সেরে। এই রেস্টুরেন্টটা আমাদের বেশ ভালো লাগলো। এখানকার অ্যাম্বিয়েন্সটাই শুধু ভালো নয়, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিবেশন করা হয়, আর বিভিন্ন রকমের আইটেম তো আছেই। লাঞ্চের পর আমরা চলে এলাম ঋষিকোন্ডা বিচে। এই বিচে লোকজন ভিড় করে স্নানের জন্যই, তাছাড়াও বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসও আছে, স্কাই সাইক্লিং, স্পিডবোট, এসবের মধ্যে বেশ ভালোই সময় কেটে যায়। ঋষিকোন্ডা বিচ থেকে এবার আমরা রওনা দিলাম সীমাচলম মন্দিরের দিকে। 40 মিনিট মতো সময় লাগে। সমুদ্রতল থেকে প্রায় 300 মিটার উঁচুতে সীমাচলম পাহাড়ে রয়েছে এই মন্দির। 1268 খ্রিস্টাব্দে ইস্টার্ন গঙ্গা ডাইনাস্টির রাজা প্রথম নরসিংহদেব এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। দ্রাবিড়িয়ান এবং কলিঙ্গ স্থাপত্যরীতি খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। মন্দির প্রাঙ্গণের মধ্যে রয়েছে একটা বড় ওয়েডিং হল এবং একটা অডিটোরিয়াম। बोलिए। हाँ 28 आर के बीच से आता है 28 अच्छे और ये ओल्ड पोस्ट ऑफिस से आता है। हाँ पोस्ट ऑफिस। সিমাচলম হিলস থেকে নামার সময় আমরা এই খুব সুন্দর একটা স্পট লোকেট করলাম। সামনে পেছনে দুদিকেই পাহাড় আর পাহাড়, আর মাঝখানে পাহাড়ের গায়ে রয়েছে শহর। দূরে পাহাড়ের গায়ে বাড়িগুলো দেখুন বন্ধু, আর এদিকে কংক্রিটের একটা বসার জায়গাও করে দেওয়া হয়েছে। এখান থেকে ইস্টার্ন ঘাটসের যে ভিউটা কি অপূর্ব, সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই।
হিলসে যাওয়ার সময় বা নামার সময় আপনারা যে কোনো একটা সময় এই ভিউ পয়েন্টে একটু থেমে দেখে নিতে পারেন।